সে তো অনেক কিছুই বিশ্বাস করে না। আচ্ছা বৌদি, তুমি রণজয়কে বিশ্বাস করতে পারছো না কেন বলো? আলো আধারের মধ্যে আমরা দেখতে পাই সুধা ঝিনুকের হাট থেকে এক পুরনো লকেট হাতে নিয়ে রণজয়ের সামনে দাঁড়িয়ে পড়ে। সুধা সন্দেহ ভরা কণ্ঠে বলে, রণজয়, এই লকেটটা তোমার নয়? রণজয় হাসি মুখে নিজের পাঞ্জাবির ভেতর থেকে আরেকটা লকেট বের করে দেখিয়ে বলে, না, এইটা আমারটা, আমার কাছে সবসময়ই থাকে। কিন্তু অন্তরে অন্তরে রণজয় ভাবে, এত সহজে তোমরা দুই বোন আমাকে ধরতে পারবে না। ঝিনুক সন্দেহে চেয়ে বলে, আপনার কি একটাই লকেট? তেজ কথা কেটে দিয়ে বলে, সুধা, তুমি ওকে জেরা করছো কেন? ও কি কোনো অপরাধী নাকি? সমুদ্রের বাবা তখন রণজয়ের প্রশংসা করে বলেন, ছেলেটা ভালোই তো, এখন বিয়ের আয়োজন শুরু করি। কিন্তু ঝিনুক চুপ থাকতে পারে না। সে সুধাকে বলে, আমি নিশ্চিত রণজয় মিথ্যে বলছে, এই লকেটটা উনি। সুধা গম্ভীর মুখে বলে, প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে কিছু বলা যাবে না। এখন থেকে রণজয়ের প্রতিটি পদক্ষেপে আমার নজর থাকবে। রণজয় রাতে কিছু সন্দেহজনক ছেলেদের সঙ্গে দেখা করতে আসে এক যুবক। তাদের হাতে টাকা গুচি দিয়ে বলে, তোরা কয়েকদিনের জন্য এখান থেকে পালিয়ে যা। একটা ছেলে মুচকি হেসে বলে, শুনেছি তুই নাকি এক বড়লোকের মেয়েকে পুটিয়ে বিয়ে করতে চলেছিস। অন্যদিকে মন্দিরের প্রাঙ্গণে ঝিনুক ও রণজয়ের দেখা হয়। ঝিনুক তীক্ষ্ণ চোখে বলে, আমি জানি তুমি এখানে পুজো দিতে আসনি, অন্য কোনো কারণে এসেছ। রণজয় মনে মনে ভাবে, আমি আগেই জানতাম তোমরা আসবে, তাই আমার লোকদের পাঠিয়ে দিয়েছি। সুধা কঠিন গলায় বলে, তোমার মুখের কথা আমরা আর বিশ্বাস করতে পারি না রণজয়। রণজয় ঠান্ডা মাথায় বলে, তবে যদি বিশ্বাস করতে চাও, এই মাসেই বিয়ের আয়োজন করো। রাত গভীর হলে রণজয় একা বসে নিজেকে বলে, সুধা আর ঝিনুকের সঙ্গে আমার পুরনো হিসেব এখনও বাকি আছে, একবার বিয়েটা হয়ে যাক, তারপর হবে আসল ধামাকা। এদিকে তেজের বাড়িতে ঝিনুক রেশমিকে বলে, অনেক কিছু এখনও আমাদের চোখের সামনে পরিষ্কার নয়, কিন্তু এবার সত্যিটা ফাঁস হবেই।